প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। তোমরা সবাই জানো আমি অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়েছি। আমি মৃণাল কান্তি খাঁ, প্রভাষক, ভূগোল, শিমুলজা এমপি কলেজ, মৌতলা, কালীগঞ্জ, সাতক্ষীরা। তোমরা সবাই জানো মহামারী করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা, বিভিন্ন মাউসি অধিদপ্তরের অর্থাৎ মহাপরিচালকের স্যারের নির্দেশনায় শিমুলজা এমপি কলেজের অধ্যক্ষ স্যার অনলাইন ক্লাস পরিচালনার শিক্ষক মন্ডলীদের নির্দেশনা দেন। তাই নির্দেশনায় অনুসারে শিমুলজা এমপি কলেজ সুষ্ঠু সুন্দরভাবে অনলাইন ক্লাস পরিচালনা করছে। আমি অধ্যক্ষ স্যার ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, শিক্ষা সচিব স্যার সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের। তোমরা সবাই জানো শিমুলজা এমপি কলেজ অনলাইন ক্লাস নিয়ে এক সাফল্যতা অর্জন করে আসছে। বিভিন্ন অভিজ্ঞ মণ্ডলীর শিক্ষক দ্বারা অধ্যক্ষ মহোদয়ের নির্দেশনায় গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আমরা অনলাইনের মাধ্যমে ক্লাস করে আসছি। তোমরা সবাই জানো যে অনলাইন কি, এটি তোমাদের মধ্যে কোনো ধারণা ছিল না, কিন্তু বাংলাদেশ সরকারের নির্দেশনায় অনলাইন ক্লাস কি, কাকে বলে, কীভাবে করতে হয়, কীভাবে করলে শিক্ষার্থীরা উপলব্ধি করতে পারে, জ্ঞান অর্জন করতে পারে, সেগুলো তোমরা আস্তে আস্তে জানতে পেরেছ। আমরা দেখছি প্রথমে অনলাইন ক্লাস করতে এসে তোমাদের খুবই বিরক্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছিল। আস্তে আস্তে সেগুলো শিমুলজা শিক্ষক মণ্ডলীর অনলাইন ক্লাসগুলো দেখতে তোমরা এত মজা পাচ্ছ যেটি বলার কোনো অবকাশ নেই। সেটা শিমুলজা এমপি কলেজ পরিবারের পক্ষ থেকে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই তোমাদের পরিবারদের। তোমরা সবাই জানো বিভিন্ন স্কুল বা মাদ্রাসা থেকে তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করে যারা ভর্তি হওয়ার সুযোগ পেয়েছ এবং তোমরা গুরুত্বপূর্ণ সাবজেক্ট অর্থাৎ ভূগোল সেটাও বেছে নিয়েছ। তোমাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তোমরা গুরুত্বপূর্ণ বিষয়টি মূল্যায়ন করতে তোমরা ভুল করোনি। ঠিক আছে, আমি তোমাদেরকে একটি অনলাইন ক্লাস নিব। ভূগোল প্রথম পত্র, প্রাকৃতিক ভূগোল অর্থাৎ প্রথম অধ্যায়। ভূগোল প্রথম পত্রের প্রথম অধ্যায়টির নাম হলো প্রাকৃতিক ভূগোল। তোমরা সবাই জানো আমি গত ক্লাসে কী কী বিষয়গুলো আলোচনা করছিলাম সেগুলো আমরা একটু সবাই খেয়াল করি, তাহলে সহজে আমরা সুন্দরভাবে বুঝতে পারবো। গত ক্লাসে আলোচনা করেছিলাম প্রাকৃতিক ভূগোল কাকে বলে, এবং প্রাকৃতিক ভূগোল কাকে বলে তার সাথে সাথে আমরা একটি শিকনফলও পেয়েছিলাম। শিকনফলটা কি? সেটি হলো প্রাকৃতিক ভূগোল কাকে বলে তা জানতে পারবে, বুঝতে পারবে। এটি ছিল আমাদের প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞার একটি গুরুত্বপূর্ণ শিকনফল। তারপর আলোচনা করেছিলাম প্রাকৃতিক ভূগোলের পরিসর সমূহ আলোচনা করো। সেখান থেকে আমরা একটি শিকনফল পেয়েছিলাম যে প্রাকৃতিক ভূগোলের পরিসর সমূহ ব্যাখ্যা করতে পারবে। এই দুটি আলোচ্য বিষয় থেকে আমরা দুইটা শিকনফল পেয়েছি। নিঃসন্দেহে তোমরা অতীতের ক্লাসগুলো আবারও একবার স্মরণ করতে পারছো, রিভাইভ দিতে পারছো, মনে করতে পারছো। এবং আমি মনে করছি যে অতীতের ক্লাসগুলো তোমরা যারা দেখেছো বা আজকে নতুন করে যারা সংযোগ পেয়েছো, আমি দেখছি তারা খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখছে। তাহলে আমরা আজকে পাঠ শিরোনাম কী আছে আমরা বলতে ক্লাসগুলো আলোচনা করলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় অর্থাৎ পাঠ শিরোনাম কী আছে সেগুলো আমরা খেয়াল করি। প্রথম হচ্ছে প্রাকৃতিক ভূগোলের বিষয়ে বস্তু আলোচনা করো। 2 নম্বর আছে প্রাকৃতিক ভূগোলের অধ্যয়নের গুরুত্ব বিশ্লেষণ করো। আজকে আমাদের পাঠ শিরোনাম আছে দুটি বিষয়। এই দুটি বিষয় আমি একের পর এক তোমাদের সামনে আলোচনা করব। প্রথম আলোচনা করব প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু আলোচনা করব। তোমরা সবাই জানো যে ভূগোল শাস্ত্রে শুরু থেকেই প্রখ্যাত ভূগোলবিদরা বিভিন্ন বিষয়, বিভিন্ন তত্ত্ব, উপতত্ত্ব, ব্যাখ্যা, বিচার, বিশ্লেষণ
তত্ত্ব সরবরাহ এবং যুক্তিসঙ্গত বর্ণনা দিয়েই প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তুর মধ্যে কিছু বিষয় অন্তর্ভুক্ত করেছে। তাহলে কী কী বিষয় অন্তর্ভুক্ত করেছে আমরা সেগুলো একটু পরেই দেখব। তবে বিভিন্ন ভূগোলবিদরা তাদের যুক্তি দিয়ে বর্ণনা দিয়ে প্রাকৃতিক ভূগোলের মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করেছে সেগুলো আমরা জানি। যাক, ভূমিরূপ বিদ্যা, বাড়ি মণ্ডল, জীব ভূগোল, উপকূলীয় ভূগোল, বাস্তু সংস্থান, সমুদ্র বিজ্ঞান অর্থাৎ পরিবেশ ভূগোল, বায়ুমণ্ডল, অশ্বমণ্ডল, হিমবাহ তত্ত্ব। এই বিষয়গুলো হচ্ছে প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত করেছেন বিভিন্ন ভূগোলবিদ, অর্থাৎ তাদেরকে যুক্তিসঙ্গত বর্ণনা দিয়ে। অর্থাৎ যে কেউ একটা জিনিস বর্ণনা করে প্রাকৃতিক ভূগোলে অন্তর্ভুক্ত করতে পারবে আসলে তা নয়, কারণ তার প্রত্যেকটি বিষয়ে যুক্তিসঙ্গত বর্ণনা থাকতে হবে, তাহলে সেই বিষয়টা আমাকে প্রাকৃতিক ভূগোলের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো বা পেরেছি। তা দেখা যাক বিভিন্ন ভূগোলবিদ যে বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত করেছে তার প্রথম যে পয়েন্টটি আছে আমরা একটু আলোচনা করি। এক, ভূমিরূপ বিদ্যা। ভূমিরূপ বিদ্যা, ভূমিরূপ বিদ্যা, তাহলে আমরা জানবো যে ভূমিরূপ বিদ্যা কি বা কেন আমাদের প্রাকৃতিক ভূগোলের মধ্যে ভূমিরূপ বিদ্যা আলোচনা করতে হবে। প্রাকৃতিক ভূগোল বিষয়বস্তুর অন্যতম বিষয় হচ্ছে ভূমিরূপ বিদ্যা, কারণ তোমরা সবাই জানো ভূপৃষ্ঠের সর্বত্র সবই স্থান সমান নয়, কোথায় উঁচু কোথায় নিচা। যেমন পাহাড়, পর্বত, সমভূমি, মালভূমি, আগ্নেয়গিরি, বিচ্ছিন্ন ভবন, নমনীয় ভবন বিভিন্ন প্রক্রিয়ায় ভূমিরূপ সংগঠিত হচ্ছে বা পরিবর্তন সাধিত হচ্ছে। এছাড়া ভূমিরূপের উৎপত্তি, গঠন, আকার, আকৃতি, বিন্যাস, কার্যাবলী আমরা প্রাকৃতিক ভূগোলের বিভিন্ন ভূগোলবিদ যে তথ্যপত্র দিয়েছে সেগুলো সঠিকভাবে বর্ণনা ও ব্যাখ্যা বিচার বিশ্লেষণের মাধ্যমে প্রাকৃতিক ভূগোল থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারি, সেটি হচ্ছে ভূমিরূপ বিদ্যা। তাহলে তোমরা সবাই ভূমিরূপ বিদ্যা সম্পর্কে বুঝতে পেরেছো। এরপর আলোচনা করব বায়ুমণ্ডল। তাহলে আমাদের জানতে হবে বায়ুমণ্ডল কি বা কেন বা বায়ুমণ্ডলের প্রয়োজন আছে আমাদের প্রাকৃতিক ভূগোলের মধ্যে। বায়ুমণ্ডল হলো পৃথিবীর গ্যাসীয় অবস্থা থেকে বিভিন্ন অবস্থা রূপান্তরিত হয়ে ভূপৃষ্ঠে ভূ আয়নের ফলে বিভিন্নভাবে সংকুচিত হচ্ছে। এই সংকুচিত হওয়ার ফলে কোথাও উঁচু কোথাও নিচু, এই উঁচু নিচু এই দুইটি স্থানের বিনিময়ে আমাদের বায়ুমণ্ডলের সৃষ্টি হয়েছে প্রাকৃতিক ভূগোলে। অর্থাৎ আমরা যদি বলি পৃথিবীর পৃষ্ঠে 3 ভাগ জল 1 ভাগ স্থল, আর 3 ভাগ জলের পরিমাণ হলো 71%। অর্থাৎ ভূপৃষ্ঠের উঁচু যে স্থান সেটি হলো ডাঙা বা স্থলভাগ। তাহলে নিচু স্থানটা কি? অর্থাৎ নিচু স্থানে বলার আগে আমরা সবাই জানি নিচু স্থানে কিন্তু আমাদের পানিটা সঞ্চিত হয় প্রাকৃতিক ভূগোলের ভাষায়। অর্থাৎ পানি সঞ্চিত নিচু স্থান হলো বায়ুতত্ত্ব বা বায়ুমণ্ডল। অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের পানি সঞ্চিত যে জায়গায় পানি সঞ্চিত আছে এবার নিচু, অর্থাৎ নিচু জায়গাতে পানি সঞ্চিত হয়, উঁচু জায়গাতে পানি থাকতে পারে না, কারণ উঁচু স্থান থেকে আস্তে আস্তে পানি নিচের দিকে ধাবিত হয়। অর্থাৎ যে স্থানে পানি সঞ্চিত হচ্ছে সেটি হচ্ছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল কি বিষয়ে আলোচনা করে প্রাকৃতিক ভূগোলের? জল ও স্থলভাগের বিন্যাস, সমুদ্র মণ্ডল, বায়ুমণ্ডল, জোয়ার ভাটা প্রভৃতি বিষয় প্রাকৃতিক ভূগোলে আলোচনা করে এবং সেটি আমরা বায়ুমণ্ডল থেকে সুস্পষ্ট ধারণা পেতে পারি। তাহলে তোমরা বায়ুমণ্ডল সম্পর্কে জানলে, এরপরে চলে আসি আমরা নাম্বার 3 জীব ভূগোল। জীব ভূগোল, তাহলে আমরা জানবো জীব ভূগোল কি। জীব ভূগোল বলতে মানুষ ও পরিবেশের প্রাণীর মধ্যে যে সুসম্পর্ক অর্থাৎ আন্তঃসম্পর্ক সম্পর্কিত বিদ্যাই হলো জীব ভূগোল। অর্থাৎ জীব ভূগোল মূলত প্রাকৃতিক ভূগোলের
বায়ুমণ্ডল, অশ্বমণ্ডল ও বায়ুমণ্ডল, এই তিনটি বিষয় নিয়ে জীবমণ্ডল আমাদের প্রাকৃতিক ভূগোলের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। কারণ প্রাকৃতিক পরিবেশে এই তিনটা বিষয় থেকে আমাদের একের পর এক তথ্য সংগঠিত হচ্ছে, সুস্পষ্টভাবে ব্যাখ্যা বিচার বিশ্লেষণ করা হলো, সেটি হলো জীবমণ্ডলের অন্যতম কাজ। আমরা জীবমণ্ডল থেকে ইকোসিস্টেম, অর্থাৎ যেখানে উদ্ভিদ প্রাণী একে অপরের সাথে মিলিতভাবে বসবাস করছে, যেমন মনুষ্য সৃষ্টি বন, যেখানে আমরা বিভিন্ন প্রাণী দেখছি, উদ্ভিদ দেখছি, অর্থাৎ এই প্রাণী ও উদ্ভিদের সমন্বয় একত্রীকরণ করা হলো জীবমণ্ডল ভূগোলের কাজ। নাম্বার 4, উপকূলীয় ভূগোল। উপকূলীয় ভূগোল, তাহলে আমরা জানতে হবে উপকূলীয় ভূগোল কেনই বা আমাদের প্রাকৃতিক ভূগোলের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রাকৃতিক ভূগোল হলো সমুদ্র এবং ভূমির মধ্যে যে গতিশীল আন্তঃসম্পর্ক, সেটি হলো উপকূলীয় ভূগোল। কারণ উপকূল ভূগোল থেকে সাধারণত বিচূর্ণী ভবন ও নগ্নী ভবনের দ্বারা ক্ষয়জাত ও সঞ্চয় জল সৃষ্টি হয়। এই ক্ষয়জাত ও সঞ্চয় জাতের মাধ্যমে আমরা উপকূলীয় ভূগোলের উপকূলীয় অংশ, পলি, প্লাবনভূমি বা পলির বিন্যাস, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের যে পরিবর্তন সাধিত হচ্ছে, কীভাবে পরিবেশ অতীতে কেমন ছিল, বর্তমানে কেমন আছে, ভবিষ্যতে উপকূল পরিবেশের প্রভাব কীভাবে বিস্তার হতে পারে, সেটিও আমরা প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তুর মধ্যে জানতে পারি বা বুঝতে পারি। আর এটি হলো আমাদের উপকূলীয় ভূগোল। নাম্বার 5, অশ্বমণ্ডল। নাম্বার 5 আছে অশ্বমণ্ডল। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে অশ্বমণ্ডল কি বা অশ্বমণ্ডল কাকে বলে। অশ্বমণ্ডল সাধারণত ভূগোলের ভাষায় ভূপৃষ্ঠে বহিরাবরণের অংশই হলো অশ্বমণ্ডল। অর্থাৎ অশ্বমণ্ডল 1280 কিলোমিটার থেকে 1600 কিলোমিটার পর্যন্ত গভীরতা। এই অশ্বমণ্ডলের গভীরতা থেকে জল ও স্থলভাগের বিন্যাস, আগ্নেয়গিরি, সুনামি, বান, জোয়ারভাটা, সাগর, মহাসাগর, সমুদ্র তলদেশের প্রকৃতি, গতি, বিন্যাস, বন্টন প্রভৃতি বিষয় আমরা অশ্বমণ্ডল থেকে জানতে পারি। এটি হলো আমাদের প্রাকৃতিক ভূগোলের প্রখ্যাত ভূগোলবিদ তাদের নিজস্ব যুক্তি, ব্যাখ্যা, বিচার বিশ্লেষণ করে, গবেষণা করে যে তত্ত্বটি আমাদের প্রাকৃতিক ভূগোলের মধ্যে অন্তর্ভুক্ত করেছে, তার অন্যতম বিষয় হলো অশ্বমণ্ডল। অর্থাৎ অশ্বমণ্ডলকে বাদ দিয়ে প্রাকৃতিক ভূগোলের কোনো বিষয়কে আলোচনা করা সম্ভব নয়, তবে সেটিকে অসম্পূর্ণ থেকে যাবে। দেখি এরপরে অংশটি আমাদেরকে কি আছে। আবহাওয়া। আবহাওয়া, তোমরা সবাই আবহাওয়া সম্পর্কে জানো, কারণ এটা তোমাদের সবারই পরিচিত। তাহলে আমরা প্রথমে জানবো যে আবহাওয়া কি বা আবহাওয়া কেনই আমাদের মানব জীবনে প্রাকৃতিক ভূগোলের সাথে সম্পর্ক কেন করা হয়েছে। অর্থাৎ আবহাওয়া বলতে কোনো স্থানে বায়ু, তাপ, চাপ, আর্দ্রতা, শিশির, কুয়াশা, বৃষ্টিপাত প্রভৃতির গড় অবস্থা হলো আবহাওয়া। অর্থাৎ আবহাওয়া হলো সর্বকালীন সময়ে একদিন অর্থাৎ 7 দিনের মধ্যে যে কোনো সময়ের পরিবর্তনের আমরা আবহাওয়া সম্পর্কে তথ্য জানতে পারি। এই আবহাওয়া সম্পর্কে আমরা প্রাকৃতিক ভূগোলের ভূগোলবিদ বিভিন্ন রকম তথ্যপত্র দিয়ে আজকে আমাদের আবহাওয়া সম্পর্কে আমরা প্রতিনিয়ত স্বল্প পরিসরে আমরা ঘরে বসে বিভিন্ন প্রযুক্তি, টিভি, টেলিভিশন অর্থাৎ মোবাইলের মাধ্যমে আমরা আমাদের আবহাওয়া সম্পর্কে অর্থাৎ বাংলাদেশ সহ বিশ্বের প্রত্যেকটি দেশের আবহাওয়া সম্পর্কে তথ্য সরবরাহ করতে পারছি বা জানতে পারছি। আর সেটি হলো আবহাওয়া, যা প্রাকৃতিক ভূগোলের মাধ্যমে আমাদের জানা সম্ভব হয়। তাহলে তোমরা নিঃসন্দেহে প্রাকৃতিক ভূগোল, আবহাওয়া কি
কেন যা প্রয়োজন সবাই সুন্দরভাবে জানতে পেরেছ। এরপরে আমি চলে আসবো নাম্বার 7, হিমবাহ তত্ত্ব। হিমবাহ তত্ত্ব প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তুর অন্যতম আরও একটি বিষয় হলো হিমবাহ তত্ত্ব। এই হিমবাহ তত্ত্ব দুটি পর্যায়ের পৃথিবীর পৃষ্ঠে পরিবর্তন সাধন করে। এক হচ্ছে সঞ্চয়জাত আর নাম্বার 2 হলো ক্ষয়জাত। এই ক্ষয়জাত এবং সঞ্চয়জাত একত্রিত বিষয় হলো হিমবাহ। তাহলে আমরা জানবো কীভাবে ক্ষয়জাতের মাধ্যমে পৃথিবীর পৃষ্ঠে পরিবর্তনের ফলে যে ভূমিরূপ গঠিত হয়। তাহলে হিমবাহ ক্ষয়জাতের ফলে যেসব ভূমিরূপের পরিবর্তন সাধিত হয়: 1. হিমবাহী উপত্যকা, ঝুলন্ত উপত্যকা, সার্করি ফিউড প্রভৃতি ক্ষয়জাতের মাধ্যমে আমাদের পৃথিবীর পৃষ্ঠ তথা ভূপৃষ্ঠের পরিবর্তন সাধিত হয়। আর পরিবর্তনের ফলে বিভিন্ন সমভূমি অর্থাৎ ভূমিরূপের পরিবর্তন আমরা সেটা প্রাকৃতিক ভূগোল পাঠের মাধ্যমে জানতে পারি। তাহলে আমরা ক্ষয়জাতের মাধ্যমে কী কী পরিবর্তন হয়েছে জানতে পেরেছি। এবার আলোচনা করব সঞ্চয়জাত। সঞ্চয়জাত অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে ক্ষয় হতে হতে এক জায়গায় এসে উঁচু অংশটিকে বলা হয় সঞ্চয়জাত, অর্থাৎ যেখানে সে স্তম্ভ হয়, সঞ্চিত হয়। তাহলে আমরা হিমবাহের সঞ্চয়জাতটা কি আমরা জেনে নেই। হিমবাহের সঞ্চয়জাতের মাধ্যমে যে ভূমিরূপ পরিবর্তন সাধিত হয় বা সংঘটিত হয়েছে: 1. অনিয়মিত শিলাপিণ্ড, হিমবাহ সমভূমি, উপত্যকা, বোল্ডার প্রভৃতি সঞ্চয়জাতের মাধ্যমে ভূমিরূপ পরিবর্তন সংঘটিত হয়। এই হিমবাহ তত্ত্ব হলো প্রাকৃতিক ভূগোলের অন্যতম বিষয়, যেটা একটু আগেই বলেছি। কারণ এই হিমবাহ তত্ত্বকে বাদ দিয়ে প্রাকৃতিক ভূগোল আলোচনা সম্পূর্ণ বৃথা। তাহলে নিঃসন্দেহে আমরা কী কী বিষয় প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু আলোচনা করতে পেরেছি, তোমরা সবাই সেগুলো দেখেছো, বুঝেছো বা জ্ঞান অর্জন করেছো। আমি আরও একবার তোমাদেরকে স্মরণ করাই। প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি ভূমিরূপ বিদ্যা, অর্থাৎ ভূমির সাথে সংশ্লিষ্ট যে বিষয় সেটি হলো ভূমিরূপ বিদ্যা। নাম্বার 2, বায়ুমণ্ডল অর্থাৎ পানি। পৃথিবীর পৃষ্ঠে পানি ছাড়া কোনো কিছু কল্পনা করা যায় না, সেটি হলো বায়ুমণ্ডল। নাম্বার 3, জীব ভূগোল। নাম্বার 4, উপকূলীয় ভূগোল। নাম্বার 5, অশ্বমণ্ডল। 6, আবহাওয়া। 7, হিমবাহ তত্ত্ব। এইগুলো ছিল আমাদের প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত, যেটি আমরা সবাই সুন্দরভাবে অনলাইন ক্লাস করে তোমরা নিঃসন্দেহে সবাই বুঝতে পেরেছ। তাহলে আমরা এখান থেকে দেখব যে প্রাকৃতিক ভূগোলের বিষয় থেকে আমরা কী শিক্ষণফল পেতে পারি। নাম্বার 1 শিক্ষণফল উল্লেখ করা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু ব্যাখ্যা করতে পারবে। চমৎকার একটি কথা বলছে শিক্ষণফলে, যে আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে যা জ্ঞান অর্জন করতে পেরেছি, বুঝতে পেরেছি, তা প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবো। চমৎকার একটি কথা। তাহলে আমরা প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু আলোচনা এখানে শেষ করলাম। এরপরে যে বিষয়টি আছে আমরা সেটা আলোচনা করব। প্রাকৃতিক ভূগোলের অধ্যয়নের গুরুত্ব বিশ্লেষণ করো। তোমরা সবাই জানো পৃথিবীর পৃষ্ঠে বা ভূপৃষ্ঠে প্রতিনিয়তই পরিবর্তন সংঘটিত হচ্ছে। আর এই পরিবর্তন সংঘটিত হওয়ার ফলে আমাদের আবহাওয়া ও জলবায়ু অন্যতম একটি কারণ বা দায়ী। কারণ আবহাওয়া জলবায়ুর কারণে আমাদের পৃথিবীর পৃষ্ঠে পরিবর্তন অতীতের ন্যায় বর্তমানে বিভিন্নভাবে পরিবর্তন সংঘটিত হয়েছে, যা বিভিন্ন ভূগোলবিদ তারা তাদের তথ্যপত্র দিয়ে প্রাকৃতিক ভূগোলের অধ্যয়নের গুরুত্বের মধ্যে অন্তর্ভুক্ত করেছে, যেটা সময়, কাল, অবস্থান অনুযায়ী বিভিন্ন রকম পরিবর্তন সংঘটিত হয়েছে। সেগুলো আমরা এবার অনলাইন ক্লাসের মাধ্যমে আলোচনা করব। প্রথমে আলোচনা করব যে পৃথিবী সম্পর্কে জ্ঞান। নাম্বার 1, পৃথিবী সম্পর্কে জ্ঞান লাভ।
তাহলে প্রাকৃতিক ভূগোলের অধ্যয়নের অন্যতম বিষয় হলো পৃথিবী সম্পর্কে জ্ঞান লাভ। আমাদের কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা কেনই বা পৃথিবী সম্পর্কে জানব, অর্থাৎ যারা ভূগোল বিষয়ে অধ্যয়ন করতে চাও, যা ভূগোল নিয়ে আলোচনা করতে হবে, প্রথমে আলোচনা করতে হবে যে পৃথিবী সম্পর্কে জ্ঞান। আর যদি পৃথিবী সম্পর্কে জ্ঞান অর্জন করতে না পারে তাহলে আমাদের মানব জীবন সম্পূর্ণ অসমাপ্ত থেকে যাবে। তাহলে জানি যে পৃথিবী কি। প্রথমে পৃথিবী কেমন অবস্থায় ছিল, কিভাবে তরল ও বাষ্পীয় অবস্থায় থেকে বর্তমান অবস্থায় পৃথিবী রূপান্তরিত হয়েছে, সেটি আমরা প্রাকৃতিক ভূগোলের অধ্যয়নের মাধ্যমে আমরা সেই গুরুত্বটা জ্ঞান অর্জন করতে পারব। অর্থাৎ পৃথিবীর উৎপত্তি, পৃথিবীর গঠন, পৃথিবীর বিন্যাস হতে পারে পাহাড়, পর্বত, জলবায়ু, আবহাওয়া, মালভূমি, সমভূমি, বায়ুমণ্ডল, বায়ুতত্ত্ব, বায়ুমণ্ডল প্রভৃতি। এগুলো আলোচনা করলে আমরা পৃথিবী সম্পর্কে যাবতীয় জ্ঞান, গর্ব প্রভৃতি বিষয় আমাদের জানা সম্ভব। আর এর ফলে যে পরিবর্তনগুলো সংঘটিত হয়েছে, যেমন প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন সময়ে, যেমন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, বিচূর্ণী ভবন, নমনীয় ভবন, ক্ষয়জাত, সঞ্চয়জাত, সুনামি প্রভৃতি, আমরা পৃথিবী সম্পর্কে বিস্তারিত আলোচনা করলে প্রাকৃতিক ভূগোলের অধ্যয়নের মাধ্যমে আমরা সেগুলো জ্ঞান অর্জন করতে পারি। আর এটি ছিল পৃথিবী সম্পর্কে জ্ঞান লাভ। তাহলে আমরা সবাই প্রাকৃতিক ভূগোলের অধ্যয়নের মাধ্যমে পৃথিবী সম্পর্কে জ্ঞান লাভ জানতে পেরেছি। নাম্বার 2, বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল শব্দটি অত্যন্ত সুপরিচিত একটি শব্দ। সবাই আমরা বায়ুমণ্ডল সম্পর্কে কম বেশি ধারণা আমাদের আছে। তাহলে প্রথমে জানতে হবে যে বায়ুমণ্ডল কি। তোমরা সবাই জানো যে অদৃশ্য বায়ুরাশি আমাদের পৃথিবীর পৃষ্ঠের চারিপাশে বেষ্টন করে আছে, অর্থাৎ ঘিরে আছে, সেটি হলো বায়ুমণ্ডল। আমি আবার বলছি, যে অদৃশ্য বায়ুরাশি আমাদের পৃথিবীর পৃষ্ঠের চারিপাশে বেষ্টন করে আছে, ঘিরে আছে, সেটি হলো বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল উর্ধ্ব 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাহলে আমরা বায়ুমণ্ডল সম্পর্কে বায়ুমণ্ডলের সংজ্ঞাটি পেয়েছি। তাহলে বায়ুমণ্ডলের বিস্তারিত, অর্থাৎ বায়ুমণ্ডলের মধ্যে জল ও স্থলভাগের বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় উপাদান যেমন অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম, ওজোন স্তর প্রভৃতি, যে বিষয়গুলো আমরা শুধুমাত্রই চোখে দেখতে পাই না, অর্থাৎ অনুভব করতে পারি। যেমন তোমাদেরকে বাস্তব একটা কথা বলি, বাতাস। তোমরা কি কেউ বাতাস চোখে দেখেছো? তোমরা সবাই বলছো যে না, আমরা বাতাস চোখে দেখি না। যখন বাতাসটি আমাদের গায়ে পেয়ে স্পর্শ করে, ঠান্ডা অনুভব করে, তখনই বুঝছি। বা অর্থাৎ যখন বিভিন্ন বৃক্ষ, গাছপালা নড়াচড়া করছে, তখনই আমরা বুঝলাম যে বাতাস প্রবাহিত হচ্ছে। সেটি হলো বায়ুমণ্ডলের একটি উদাহরণ। কারণ বাতাসকে কখনো চোখে দেখা যায় না, অনুভব করতে পারি। ঠিক তেমনি বায়ুমণ্ডলের যে অদৃশ্য বায়ুরাশি পৃথিবীকে বেষ্টন করে আছে, এটিও কিন্তু আমরা চোখে দেখতে পারছি না, কিন্তু অনুভব করতে পারছি। তাহলে আমরা বায়ুমণ্ডলের জলবায়ু উপাদান, জল স্থলভাগের বিন্যাস, বায়ুমণ্ডলের তথ্য। বায়ুমণ্ডল কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে সমমণ্ডল, একটা হচ্ছে বিষমমণ্ডল। এই বিষমমণ্ডলকে বলা হয় অসমমান, অর্থাৎ যেখানে বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান বিভিন্ন রকম, সেটি হচ্ছে অসমমান। আর সমমানটা কি? বায়ুমণ্ডলের গ্যাসীয় যে পরিমাণগুলো আছে সেগুলো সমমণ্ডলের সমান, অর্থাৎ সেটি হলো সমমণ্ডল। এই সমমণ্ডল ও বিষমমণ্ডল দুইটার বিনিময়ে কিন্তু আমাদের বায়ুমণ্ডলের সৃষ্টি হয়েছে। তাই বায়ুমণ্ডলের অধ্যয়নের মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় গুরুত্ব আমরা জ্ঞান লাভ করতে পেরেছি। নিশ্চয় তোমরা বায়ুমণ্ডল সম্পর্কে বুঝতে পেরেছ। নাম্বার 3, সমুদ্র বিজ্ঞান সম্পর্কে জ্ঞান। আমরা সমুদ্র বিজ্ঞান সম্পর্কে জ্ঞান লাভ কেনই বা করবো, এটা আমরা আলোচনা করি। পৃথিবীর
গ্যাসীয় অবস্থায় থেকে ভূপৃষ্ঠের ভূ আয়নের ফলে সংকোচনের ফলে সমুদ্র পৃষ্ঠের কোথাও উঁচু কোথাও নিচু, যার বিনিময়ে পাহাড় পর্বত অর্থাৎ বায়ুমণ্ডলের সৃষ্টি হয়েছে, সেটি হলো সমুদ্রমণ্ডল। এই সমুদ্রমণ্ডলে পৃথিবী পৃষ্ঠে জনসংখ্যা দ্রুত গতিতে বেড়ে চলছে। জনসংখ্যা দ্রুত গতিতে বেড়ে চলার বিনিময়ে পূর্বের তুলনায় বর্তমান মানুষের অভ্যন্তরীণ মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, জ্বালানি প্রভৃতি বিষয়ে পূরণ করা অসম্ভব হয়ে পড়ছে। তখন বিভিন্ন ভূগোলবিদ তারা তাদের বিভিন্ন চিন্তা চেতনা দিয়ে সমুদ্র বিজ্ঞানের যে সমুদ্র সম্পর্কিত সম্পদ বা হারণ কীভাবে উত্তোলন করে প্রাকৃতিক ভূগোলের মাধ্যমে মানব সম্পদ রূপান্তরিত করা যায় এবং একটি দেশের সমুদ্রকে সম্পদে রূপান্তরিত করা সম্ভব হয়েছে, সেটি শুধুমাত্র বিভিন্ন ভূগোলবিদের নিজস্ব চিন্তা চেতনা গবেষণা করে যে ফলাফল তত্ত্ব উপাত্ত প্রাকৃতিক ভূগোলের মতো অন্তর্ভুক্ত করেছে, সেটি আমরা প্রাকৃতিক ভূগোল থেকে অর্থাৎ সমুদ্র বিজ্ঞানের মাধ্যমে জানতে পেরেছি, সেটি হলো সমুদ্র বিজ্ঞান। তাহলে আমরা সমুদ্র বিজ্ঞান কেন প্রয়োজন সেটা কিন্তু জানতে পেরেছি। আর সমুদ্র তলদেশের যে সমুদ্র সম্পদগুলো আছে কেনই বা আমাদের আজকে মানব জীবনের জন্য প্রয়োজন হয়েছে, সেটিও আমরা সুন্দরভাবে বুঝতে পেরেছি। দেখা যাক এরপরে বিষয়গুলো কি আছে। নাম্বার 4, বাড়ি তত্ত্ব। বাড়ি তত্ত্ব সম্পর্কে জ্ঞান লাভ। প্রাকৃতিক ভূগোলের অধ্যয়নের অন্যতম একটি গুরুত্ব হলো বাড়ি তত্ত্ব। এই বাড়ি তত্ত্ব আর একটি অপর নাম হলো পানি উৎস বা পানির বন্টন। বাড়ি তত্ত্বের অপর নাম হলো কি? পানি। অর্থাৎ আমরা প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের মাধ্যমে পানির উৎস বন্টন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমরা সবাই জানো, বিভিন্ন সময় বলে আসছি বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। যেমন ধ্রুবতারার মতন সত্য, তেমনি বাংলাদেশ নদীমাতৃক দেশ। বাংলাদেশ মায়ের মতন দেশ, এটা ধ্রুবতারার মতো সত্য। অর্থাৎ নদীতে বাংলাদেশের প্রাণ, সেটাকে বলার কোনো অবকাশ নেই। কারণ পৃথিবীর বুকে একমাত্র বাংলাদেশ যা নদীকে নিয়েই গর্ব করে, তাই তারা মায়ের সাথে তুলনা করেছেন। পৃথিবীতে মধ্যে বাংলাদেশের কতগুলো অর্থাৎ পৃথিবীর কতগুলো সাগর, মহাসাগর এবং এর গভীরতা, আকার, আয়তন, আকৃতি প্রভৃতি বিষয় আমরা বায়ুতত্ত্বের মাধ্যমে প্রাকৃতিক ভূগোলের অধ্যয়ন করে জানতে পেরেছি। তোমরা সবাই জানো পৃথিবী কিভাবে অর্থাৎ পানি স্থানান্তরিত বা রূপান্তরিত হয়েছে, আবার সেগুলো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ জলীয় বাষ্পের মাধ্যমে স্বস্থানে ফিরে আসার নামে হলো বাড়ি তত্ত্ব। অর্থাৎ পানি আবার নির্দিষ্ট সময়ে একত্রিত হয়। অর্থাৎ পানি কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে নির্দিষ্ট নিয়মিতভাবে প্রবাহিত। ঘড়ির কাঁটা যেমন নির্দিষ্ট সময়ে প্রবাহিত হচ্ছে, কারো আটকে রাখার ক্ষমতা নেই, ঠিক তেমনি বাড়ি তত্ত্ব অর্থাৎ পানি এক স্থান থেকে অন্য স্থানে তার নিজস্ব গতিতে প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা বাড়ি তত্ত্ব সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে পেরেছি। এর পরবর্তী বিষয়টা কি আসছে আমরা দেখি। জলবায়ু সম্পর্কে জ্ঞান লাভ। জলবায়ু সম্পর্কে জ্ঞান লাভ। তাহলে জলবায়ু সম্পর্কে জ্ঞান লাভ করার আগে আমাদেরকে প্রথমে জানতে হবে জলবায়ু কি বা জলবায়ু কাকে বলে। তাহলে আমরা এর আগে আলোচনা করছি আবহাওয়া। সবাই জানো যে আবহাওয়ার সাথে জলবায়ুর একটি নিবিড় সম্পর্ক, অর্থাৎ আবহাওয়াকে বাদ দিয়ে জলবায়ুকে কল্পনা করা সম্ভব নয়। তাহলে আমরা জলবায়ু কাকে বলে? কোনো স্থান বা কোনো অঞ্চলে 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় হলো জলবায়ু। যেমন বায়ু, তাপ, চাপ, আর্দ্রতা, শিশির, কুয়াশা, বৃষ্টিপাত, জলীয় বাষ্প প্রভৃতি গড় অবস্থা হলো জলবায়ু। তোমরা সবাই জানো এই জলবায়ু কিন্তু স্বল্প সময়ের ফল নয়, এটা দীর্ঘদিনের ফল। অর্থাৎ আবহাওয়া যেমন স্বল্প সময়ে পরিবর্তন হয়,
আর জলবায়ু সেগুলো আস্তে 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 দীর্ঘ সময়ে হয়। অর্থাৎ আমরা এর আগে বলে আসছি 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় হলো জলবায়ু। তাহলে তোমরা জানো পৃথিবীতে বিভিন্ন ধরনের জলবায়ু প্রবাহিত হয়। অর্থাৎ এই আবহাওয়া এবং জলবায়ুর কারণে পৃথিবীর বিভিন্ন দেশে কোথায় সমভাবাপন্ন, চরমভাবাপন্ন, কোথায় আর্দ্র, শুষ্ক, অতি আর্দ্র জলবায়ু আমরা দেখতে পাই। আর এই জলবায়ুর মাধ্যমে বিভিন্ন ধরনের মৃত্তিকা গড়ে ওঠে বা বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণীর সমন্বয় ঘটে। যেমন বাংলাদেশের মানুষ যদি ইউরোপ কান্ট্রিতে যায় তখন তাদের একরকম আবহাওয়া ফেস করতে হয়, আর সেটি হলো জলবায়ুগত কারণ। এই জলবায়ুগত কারণে আমরা বিভিন্ন রকমের সাদৃশ্য বৈসাদৃশ্য লক্ষ্য করতে পেরেছি। তবে এটি শুধুমাত্র প্রাকৃতিক ভূগোলের অধ্যয়নের পাঠের মাধ্যমে আমরা এই গুরুত্বটি জলবায়ু সম্পর্কে জ্ঞান লাভ করা আমাদের পক্ষে সম্ভব। তোমরা সবাই দেখছো যে প্রাকৃতিক ভূগোলের অধ্যয়নের গুরুত্ব। তা আমরা প্রাকৃতিক ভূগোলের অধ্যয়নের গুরুত্ব কি কি বিষয় আলোচনা করলাম একটু সবাই খেয়াল করি। পৃথিবী সম্পর্কে জ্ঞান লাভ, তাহলে আমাদের পৃথিবী সম্পর্কে প্রত্যেকের ধারণা রাখতে হবে। আর ধারণা রাখতে গেলে কী করতে হবে? আমাদের প্রাকৃতিক ভূগোলের পাঠের অধ্যয়নের গুরুত্বটা সঠিকভাবে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা পৃথিবী সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারবো, জানতে পারবো। বায়ুমণ্ডল, অর্থাৎ বায়ুমণ্ডল হলো আমাদের যে অদৃশ্য বায়ু রাশি পৃথিবী বেষ্টন করে আছে, সেটি আমরা প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের মাধ্যমে জানতে পেরেছি। নাম্বার 3 সমুদ্র বিজ্ঞান, সেটিও একই রকম। নাম্বার 4 বায়ুতত্ত্ব। নাম্বার 5 জলবায়ু সম্পর্কে জ্ঞান লাভ। তাহলে এই বিষয়গুলো ছিল আমাদের প্রাকৃতিক ভূগোলের অধ্যয়নের গুরুত্ব, যেটি আমরা সুন্দরভাবে অনলাইনের মাধ্যমে ক্লাস করে তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা আজকে কী কী বিষয় আলোচনা করলাম সবাই একটু খেয়াল করি। প্রথম আলোচনা করলাম প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু আলোচনা করব, যেটি আমরা সবাই সুন্দরভাবে অনলাইন ক্লাস করে বুঝতে পেরেছি। প্রাকৃতিক ভূগোলের অধ্যয়নের গুরুত্ব বিশ্লেষণ করো, সেটিও আমরা সুন্দরভাবে ব্যাখ্যা করতে পেরেছি বা আমরা জ্ঞান লাভ করতে পেরেছি অনলাইন ক্লাসের মাধ্যমে। এবং পাশাপাশি দুটো শিক্ষণফল আমার 2টি প্রাকৃতিক ভূগোলের অধ্যয়নের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। সেটি কিন্তু আমরা প্রাকৃতিক ভূগোলের অধ্যয়নের মাধ্যমে আমরা উপকরণটা কী অর্থাৎ শিক্ষণফলটা কী সেটাও কিন্তু আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা নিঃসন্দেহে তোমরা সবাই আমার অনলাইন ক্লাস থেকে আজকে পাঠ শিরোনাম যে বিষয় দুটো আলোচনা করেছি নিঃসন্দেহে সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি, তোমরা অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়ির কাজগুলো করবা, যেটি গত ক্লাসে করেছো। আমি আশা করবো আগামী ক্লাসেও আমি তোমাদেরকে বাড়ির কাজগুলো ধরবো। তাহলে বাড়ির কাজ থাকবে, তোমরা সবাই একটু খাতা কলম নিয়ে লিখে নাও। প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু আলোচনা করো। প্রাকৃতিক ভূগোলের অধ্যয়নের গুরুত্ব আলোচনা করো বা ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো। এই দুটি বিষয় তোমাদেরকে বাড়ির কাজ। আমি অনলাইন ক্লাস নিচ্ছি, অনলাইন ক্লাস তোমরা সবাই দেখছো এবং তোমাদের হাতের পাশে যে ভূগোলের যে বইটি আছে তোমরা সবাই একটু খেয়াল করবা। তাহলে বই প্লাস শিক্ষকের অনলাইন ক্লাস থেকে তোমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে অনলাইন ক্লাস সুন্দরভাবে বুঝতে পারবে। আমি আমার ক্লাস এখানে শেষ করলাম। তোমরা সবাই জানো শিমুরজা এমপি কলেজে একটি ইউটিউব নামে চ্যানেল আছে। অধ্যক্ষ মহোদয়ের নির্দেশনায় ইউটিউব চ্যানেলটি তোমরা সবাই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে কী হবে? অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর অনলাইন ক্লাস আপলোড করে তোমরা ক্লাসগুলো সুন্দরভাবে দেখতে পাবে এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিবে। তাহলে তোমরা অনলাইন ক্লাসগুলো সুষ্ঠুভাবে দেখতে পারবে। তোমরা সবাই ভালো থাকো, যে যেখানে আসো সামাজিক দূরত্ব বজায় রেখে সবাই বাসায় থাকবে, সবাই সবার প্রতি খেয়াল রাখবে। তোমরা সবাই শিমুরজার এমপি কলেজে অর্থাৎ অধ্যক্ষ সহ সকল শিক্ষক কর্মচারীর জন্য আশীর্বাদ করবে, যাতে আমরা তোমাদেরকে অনলাইন ক্লাস দিয়ে তোমাদেরকে শিক্ষার মান শিক্ষার গুরুত্ব বাড়াতে পারি।
তোমরা যেটি কলেজে ক্লাস করে উপলব্ধি করতে পারতো সেটিও আমরা অনলাইনের মাধ্যমে তোমাদেরকে সুন্দরভাবে একটি ক্লাস দিয়ে বাসায় তোমরা সেগুলো উপলব্ধি করতে পারছো। ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো। আগামী ক্লাসে আবারও অনলাইন ক্লাস নিয়ে আমি ফিরে আসবো।